বলে আমার মনে হয়। বেশ, অবশ্যই সুভাষিস বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। এই আলোচনাকে অবশ্যই এবারে আমরা আরো বেশ কিছু বিষয়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব, কারণ বর্তমানে যদি আমরা দেখি ভারত বরাবরই থাকে শান্তির পক্ষে, কিন্তু এই যে যুদ্ধ, এই যুদ্ধতে ভারতের লাভ নাকি ক্ষতি, কার পক্ষ নেবে, তাই নিয়ে করব পরবর্তী আলোচনা। ভারত কার পক্ষ নেবে, এতে ভারতের লাভ হবে না ক্ষতি হবে, মোদী এবং জয়শঙ্কর মিলে আসলে তারা কি প্ল্যান করছেন, এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই কিন্তু বর্তমানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার যদি আমরা ভারতের ভেতরের অবস্থাটা দেখি, আবার এই খামেনির মৃত্যু সংবাদ আসার পরে ভারতের বিভিন্ন জায়গায় আবার মুসলিম মানুষজন প্রোটেস্টও শুরু করেছেন, সেই সমস্ত ছবিও ধরা পড়েছে, কেউ কেউ আবার কেঁদে ভাসিয়েছেন। আসলে হচ্ছেটা কি? আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, বর্তমানে ভারত ঠিক কোন দিকে যাচ্ছে একটু বলুন তো, এতে ভারতের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখুন, ভারত একটা অর্গানিক পলিসি প্র্যাকটিস করে এবং এই অর্গানিক পলিসি প্র্যাকটিস থেকেই ভারত অ্যামালগ্যামেট করে চলেছে দীর্ঘদিন ধরে। এবং সেই জিনিসটা কি, সেটা হলো ব্যালেন্স ডিপ্লোমেসি। এই ব্যালেন্স ডিপ্লোমেসিটা ভারত চিরটা কাল করে চলেছে এবং ভারত কোনোদিনই কখনোই কোনো পক্ষপাতিত্ব, অন্ধত্ব বোধ এগুলোতে বিশ্বাস করে না। এবং ভারত চিরটা কাল এই ধরনের একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড নিয়ে চলেছে, যেই স্ট্র্যাটেজিক স্ট্যান্ডগুলোর মধ্যে দিয়ে ভারত সর্বদা সর্বকাল নিজেদের স্ট্যান্ডটাকে এমন ভাবে দেখিয়েছে যে ভারত হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল ব্যালেন্স কান্ট্রি। সেখানে ভারত ইসরায়েলের সাথে যেমন কথা বলেছে এই ঘটনার পরে, ইরানের সাথেও কথা বলেছে, ভারত বাহরাইনের সাথে কথা বলেছে, কাতারের সাথে কথা বলেছে, এমনকি সৌদির সাথে কথা বলেছে এবং অফিসিয়ালি ডিক্লেয়ার যে এদের সাথে কথা বলেছে। এই কথাগুলো বলার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ভারতের সেন্স অফ কনসার্ন বোঝানো, ভারতের সেন্স অফ রিজার্ভেশন বোঝানো, যেখানে ভারত বুঝিয়েছে যে আমি এই আমার লোকজনকে আমি সংরক্ষিত করতে চাই। তৃতীয়ত, ভারত এটা বুঝিয়েছে, বারংবার বুঝিয়েছে যে একমাত্র ডায়লগের রাস্তা দিয়েই এই প্রবলেমগুলো সলভ হতে পারে, একমাত্র ডায়লগের রাস্তা দিয়েই গোটা ম্যাপিংটা হতে পারে। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি মানে অন্যদিকে গেলাম, আমি অন্যরকম ভাবলাম, বা আমি নিজে কোনো ইন্টারভেনশনে গেলাম, কন্ট্যাক্ট তৈরি করলাম, বা আমি নিজে কোনো এনগেজমেন্টে গেলাম। আমি কোনো এনগেজমেন্ট, কন্ট্যাক্ট কিচ্ছু তৈরি করছি না। আমি যেটা বলছি যে ডায়লগের রাস্তা দিয়েই এটা সমাধান সূত্র বেরোতে পারতো। এই কাইনেটিককে আমি কোনোভাবে সমর্থন করি না। সেটা আফগানিস্তান পাকিস্তানের ক্ষেত্রেও ভারতের স্ট্যান্ড ছিল, আফগানিস্তানকে বুঝিয়েছে, এবং এই সেম ক্ষেত্রে ইসরায়েল ইরান দুজনকেই বার্তা দিচ্ছে ভারত। আমরা রাশিয়া ইউক্রেনের সময় একই জিনিস দেখেছি শুভাশিস বাবু। কারেক্ট, এবং এটাই আশা আগামী দিনে হতে পারে। দেখুন, রক্তপাতে কোনোদিন পৃথিবীতে কোনো সলিউশন বেরোয়নি। কৌরবদের হারিয়ে পাণ্ডবরা কি পৃথিবীর বিরাট কিছু করে ফেলেছিল? তারপরে তাদেরকে কি কি হারাতে হয়েছে আমরা সবাই জানি। আমরা আমরা আমাদের মাইথোলজি থেকে এগোন না, একটু এগিয়ে আসুন। প্রথম বিশ্বযুদ্ধ আপনি বলতে পারেন এক্স্যাক্টলি এ জিতেছিল, সে হেরেছিল। একটা সেগমেন্ট ক্লেম করে যে তারা মানে কনসিডারেবল বেশি গেইন করেছিল, একটা সেগমেন্ট কনসিডারেবল বেশি লস করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কোল্ড ওয়ারে আসুন, সেম ব্যাপার। ডিফিট কিভাবে আপনি দেখবেন? ডিফিট তো এভাবে দেখা যায় না। ধরুন ৭১-এর যুদ্ধে আমরা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিয়েছি, কিন্তু আমাদেরও তো প্রচুর মা বোনেরা অনাথ হয়ে গেছে, আমাদেরও তো প্রচুর ফ্যামিলি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানকে আমরা খাতায় কলমে তাদের লোকেদেরকে স্যারেন্ডার করেছে। এগুলো এগুলো কাইনেটিক স্টোরি, এগুলো কাইনেটিক আর্কাইভস। বাট রিয়ালিটি হচ্ছে সেই শহীদদের কথা ভাবুন যারা তাদের ঘরের মানুষজনকে হারিয়েছে। সুতরাং রক্তপাত, যুদ্ধ কোনোদিন কাউকে জেতায় না, যুদ্ধ কাউকে না কাউকে সব জায়গা থেকেই হারায়। সুতরাং আমাদের এইটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে আমরা যুদ্ধের পথে হাঁটবো না যুদ্ধ বিরোধিতার পথে হাঁটবো। মিথ্যে পিসের গল্প দিয়ে দিনের পর দিন একটা একটা করে দেশকে আক্রমণ করা, এটা কোনোদিন হতে পারে না আগামী পৃথিবীর ভাষা, এটা কোনোদিন হতে পারে না আগামী পৃথিবীর ন্যারেটিভ। এটা অবভিয়াসলি একটা খুব ডেড ওয়ে অফ টকিং। এইভাবে কথা বলতে বলতে একদিন নিজেই কারুর কোনো অ্যাগ্রেশনের শিকার হয়ে যেতে পারে। পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল ম্যাডাম, সেটা হলো ভারতবর্ষ চায় একটা সন্তুলন থাকুক, একটা ইকুইলিব্রিয়াম থাকুক। এই ইকুইলিব্রিয়ামটাকে সৃষ্টি করতে তারা বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন প্রকারে একটি রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে, দাঁড়াবে এবং দাঁড়িয়ে চলেছে।
সুভাষবাবু, একটা বিষয় এই জায়গা থেকে যেটা স্বাভাবিকভাবেই একটা কথা উঠে আসছে, যে তাহলে ট্রাম্প কি এই সহজ সত্যিটা বুঝতে পারছেন? আমরা যদি বারবার দেখি ট্রাম্প কখনো গিয়ে মাদুরোকে তুলে নিয়ে চলে আসছে, কখনো ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে অ্যাটাক করে দিচ্ছে, কখনো ভারতকে ট্যারিফ নিয়ে খোঁচা দিয়ে চাপে রাখার চেষ্টা করছে। এক এক সময় নানা ধরনের কাজ, নিজের দেশকে সেফগার্ড করে বারবার আখের গোছানোর চেষ্টা, এটা করতে গিয়ে পুরো বিশ্বের কাছে ট্রাম্প তার নিজের অবস্থানটাই তো হারিয়ে ফেলছে। পয়েন্টটা ট্রাম্প নয়, পয়েন্টটা হচ্ছে আমেরিকা নিজের অবস্থান হারিয়ে ফেলছে। এইটাই আমি, এই পার্থক্যটাই আমি বারবার স্ট্রেস দিতে চাই। পয়েন্টটা হচ্ছে ট্রাম্প যেহেতু ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আমেরিকা, ট্রাম্প যেইভাবে আমেরিকার প্রতিচ্ছবিটা গোটা পৃথিবীর বুকে তৈরি করছে সেটা নিন্দনীয়, ভীষণভাবে নিন্দনীয়। এবং এটার মূল কারণটা কি? এই যে আজকে মাদুরোকে তুলে নিয়েছে বললেন, আপনি বলছেন এদেরকে খুন করছে, এই করছে, এগুলো করে ট্রাম্প, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমেরিকার যে পতনমুখী রাষ্ট্রতন্ত্র বা আমেরিকার যে ইকোনমিক ডাউনফলটা করছে সেটাকে হাইড করার চেষ্টা করছে, সেটাকে ভীষণভাবে লুকানোর চেষ্টা করছে, সেটাকে ভীষণভাবে বোঝাবার চেষ্টা করছে যে আমি এক্সিস্ট করি না, আমি ডাউনফলের দিকে এগোচ্ছি, আমি শেষের দিকে এগোচ্ছি। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আতঙ্কের যে এন্টায়ার স্টোরি লাইনটা, এটাই সামথিং যেটা আমার কাছে গিয়ে মনে হয়েছে যে কোথাও গিয়ে আমেরিকার প্রতিচ্ছবি, বিশ্বাসযোগ্যতা এবং আগামী দিনে আমেরিকার যে ওয়ার্ল্ড প্রেজেন্সটা আছে এটাকে কোয়েশ্চেন মার্কে ফেলে দেবে, এবং এটা নিয়ে আর কেউ এগোতে চাইবে না। এবং আমরা যদি আরো একটা জিনিস দেখি সুভাষিস বাবু, বর্তমানে কিন্তু ইসলামিক দেশগুলো নিজেরা নিজেদের মধ্যে লড়ছে। একদিকে আমরা দেখছি যে পাকিস্তান, আফগানিস্তান তাদের মধ্যে লড়াই, বাংলাদেশ সে বর্তমানে এই ভোটের পরে গিয়ে খানিকটা শান্ত হলো, কিন্তু বাংলাদেশও যেন লড়েই চলেছিল। আবার আমরা ইরানকে দেখতে পাচ্ছি। এবার এই রকম যে এই যে আমরা যদি মানে এই যে বিশ্বের রাজনীতিতে বারবার এই যে ইসলামিক দেশগুলোর মধ্যে যে ক্রমাগত যে দুরাবস্থার ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, তা কি আখেরে কোন ক্ষতির বার্তা দিচ্ছে? দেখুন, আইডিওলজিক্যাল ডিস্টেবিলিটি বলে একটা কথা আছে, ঠিক আছে? যে আইডিওলজিক্যাল গভীরতার কথা ইসলাম বলে, সেই আইডিওলজিক্যাল গভীরতাটা তাদের যারা স্মরণ করে সেই মানুষজনের কাছে প্রপারলি পৌঁছায়নি, এবং এই জন্যে শিয়া সুন্নির আইডিওলজিক্যাল ডিফারেন্সটা আছে, এবং এই জন্যেই বিভিন্ন টেরিটোরিয়াল আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে। এই জন্য বিভিন্ন দেশের ইসলামিক প্র্যাকটিস আলাদা, বিভিন্ন লোকের দেশের ইসলামিক মাইন্ডসেট আলাদা। এই এর সাথে আবারও ফিরে আসছে, এর সাথে অর্থনীতির বিরাট একটা যোগ আছে, শিক্ষার নীতির বিরাট একটা যোগ আছে, এর সাথে মানে লিবারালিজম, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, সব জিনিসের একটা যোগ আছে। যেমন ধরুন পারস্য দেশ, সেই পার্সিয়ান কালচার ইরানের ছিল, সেই ইরানের পার্সিয়ান কালচারকে ইসলামী ডিক্টেটররা চেঞ্জ করে দিল আস্তে আস্তে। সেই যে বিভিন্ন রকম এত পুরনো একটা সভ্যতার উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন রকম চেঞ্জ, এটা প্রমাণ করে যে ইসলামিক যারা ডিক্টেটার্স আছে তারা ইসলাম ধর্মের যত না সেবা করেছে তার থেকে অনেক বেশি সেবা করেছে রাজনীতির। এবং আজকে তার জন্যই দেখুন